তো প্রথম প্রশ্ন, ফার্মাকোলজি কাকে বলে? ফার্মাকোলজি মানে কি, অর্থ কি? ফার্মাকোলজি একটা বই আছে না? ফার্মাকোলজি মানে কি, ওষুধ বিজ্ঞান না? ওষুধ বিজ্ঞান। অর্থাৎ যে গ্রন্থে, আমি সহজ করেই কথা বলি, আমি কোনো ওই যে বই থেকে কথা বলি না, আমি পড়িও না, বইগুলো ধরিও না, আমি আমার মতো করে কথা বলি। তো ফার্মাকোলজি হচ্ছে, সহজ করে যদি বলা হয়, সেটা হচ্ছে যে গ্রন্থে ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, সেটাই এক কথায় ফার্মাকোলজি। ওষুধ সম্পর্কে, যে গ্রন্থে ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, সেটা ফার্মাকোলজি। এবার সংক্ষেপে বর্ণনা দিতে গেলে তো জুমার নামাজের সময় চলে যাবে, এত সময় নেই। তো সংক্ষেপে বর্ণনা বইতে আছে, ওখান থেকে দিয়ে দিবেন। 2 নম্বর, PCOS এর পূর্ণরূপ। PCOS হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা হচ্ছে গাইনি রোগ। PCOS রোগ সম্পর্কে সংক্ষেপে লেখা হয়। PCOS হচ্ছে আমাদের দেশের নারী সমাজের গাইনি রোগ। এটা, এই রোগের লক্ষণ কি? এই রোগটা যদি হয় কোনো মেয়ে লোকের, প্রথম লক্ষণ তার মাসিক চক্র বন্ধ হয়ে যাবে, কারো 2 মাস, কারো 3 মাস, অর্থাৎ ইরেগুলার সাইকেল, অনিয়মিত মাসিক হবে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, তার শরীরে লোম গজাইতে পারে। কিছু নারী দেখেন না যে দাড়ি নেই, দাড়ির মতো করে লোম, বুঝতে হবে যে তার PCOS আছে। তৃতীয় লক্ষণ, ব্রণ হবে, চেহারাতে ব্রণ হবে। চতুর্থ লক্ষণ, যদি বিবাহিত হয়, বেবি কনসিভ হবে না। এখন ওর PCOS ট্রিটমেন্ট না করে যদি হুজুরের কাছে যায়, যদি বলে হুজুর আমার কেন বেবি হয় না, একটু দোয়া করে দেন, এটা কার্যকর হবে না, আগে এটা ট্রিটমেন্ট নিতে হবে। PCOS পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো এভাবে PCOS এর আমাদের স্বতন্ত্র ক্লাস আছে, ওই ক্লাস অডিওগুলো শুনবেন। 3 নম্বর, ব্রঙ্কিয়াল অ্যাজমা কাকে বলে? তো অ্যাজমা হাঁফানি, শ্বাসকষ্টজনিত একটা রোগ, শ্বাসনালী। আমাদের যে শ্বাসনালী আছে, অর্থাৎ শ্বাসনালী যদি চিকন হয়ে যায়, অর্থাৎ শ্বাসনালীর মধ্য দিয়ে যদি অক্সিজেন লেভেল ঠিকঠাক মতো যাইতে না পারে, তখন শ্বাসনালী ন্যারো হয়ে যায়। শ্বাসনালী ন্যারো হলে শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে যে আপনার যে ব্রঙ্কিউল আছে, অর্থাৎ শ্বাসনালীর সংকোচন, শ্বাসনালীর সংকোচনজনিত রোগ। তো বিস্তারিত বলতে গেলে তো অনেক। ব্রঙ্কিয়াল অ্যাজমার লক্ষণ কি? প্রথম লক্ষণ, শ্বাসকষ্ট হবে। দ্বিতীয় লক্ষণ, বুকে ব্যথা হবে। তৃতীয় লক্ষণ, উইকনেস, দুর্বলতা, শারীরিক দুর্বলতা, ক্লান্ত, এরকম আপনারা লিখে নেবেন। 4 নম্বর, অ্যান্টিহিস্টামিন কি? সংক্ষেপে লিখো। অ্যান্টিহিস্টামিন হচ্ছে যে, অ্যান্টিহিস্টামিন কি? হিস্টামিনের বিপরীতে যে ওষুধ, সেগুলো হচ্ছে অ্যান্টিহিস্টামিন। তো এভাবে অ্যান্টিহিস্টামিন ওষুধ অসংখ্য আছে, একদম 3 টাকার সিনামিন থেকে শুরু করে 15 টাকার বিলাস্টিন পর্যন্ত অসংখ্য অ্যান্টিহিস্টামিন আছে। এমনকি আমরা যে জাইরিল দিই, ওইটা অ্যান্টিহিস্টামিনের মধ্যে পড়ে। জাইরিলের 2টা কাজ, একটা হচ্ছে অ্যালার্জি জনিত কাজ করে, আর একটা হচ্ছে টেনশন টাইপের অ্যালার্জি, টেনশনের বিপক্ষেও কাজ করে। 5 নাম্বার, OTC কি? ওভার দ্য কাউন্টার। তো OTC ড্রাগ বলতে কি বুঝো? 10টি OTC ড্রাগসের জেনেরিক নেম, এটা গুগলে লিখলে সুন্দরভাবে পেয়ে যাবেন। OTC ড্রাগ অনেক আছে, যেমন প্যারাসিটামল, তারপরে অ্যান্টি আলসারার ড্রাগস, ডমপিরিডন, তারপরে অ্যান্টিএমিটিক ড্রাগ, অ্যান্টিহেলমিনথিক ড্রাগ, এভাবে অনেক আছে। তো OTC ড্রাগ, ওভার দ্য কাউন্টার, এটা সম্ভবত 40টা ওষুধের অনুমোদন আছে। এগুলো উইদাউট প্রেসক্রিপশানে ক্রয় বিক্রয় করা যায়, কিন্তু অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অসংখ্য ওষুধ, এগুলো ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞা আইনে আছে। এরপর 6, NSAID, এটা হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস,
অর্থাৎ যেগুলোর আমরা পেইন কিলার বলি, ব্যথানাশক ওষুধ। এখন এই ব্যথানাশক ওষুধগুলো কত যে ভয়ঙ্কর, আমি তো ফার্মেসিতে চেম্বার করে আমি দেখি তো নিজেরাই আসি বলে রুগীরা আমারে মাথা ব্যথার ওষুধ দেন, আমাকে পেটে ব্যথার ওষুধ দেন, আমাকে দাঁতে ব্যথার ওষুধ দেন। এভাবে দেখা গেছে ওই মানুষটা প্রতি মাসে কোনো না কোনো ব্যথার ওষুধ নিচ্ছে। এই যে উইদাউট প্রেসক্রিপশান, উইদাউট কনসালটেশন, উইদাউট মেডিকেশন ছাড়া নিজ দায়িত্বে যে এভাবে ব্যথার ওষুধ নিচ্ছে, এতে করে তার কী হচ্ছে? এতে করে তার কোটি কোটি টাকা মূল্যের কিডনি এবং লিভারটা ধ্বংসের দিকে প্রতিনিয়ত চলে যাচ্ছে। এই যে আমাদের দেশে মানুষ 40-এর পরে রুগী হয়ে যায়, কেন রুগী হয়? প্রতিদিন আমাদের ইরেগুলার লাইফস্টাইলের কারণে প্রতিদিন আমাদের লিভার, কিডনি, হার্ট, ব্রেন অর্থাৎ মানবদেহ প্রতিদিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ভাইটাল অর্গানসগুলো প্রতিদিন একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে দেখা গেছে 30-এর পরে 40-এর পরে সে ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই আক্রান্ত হওয়ার জন্য ওই মানুষগুলোই দায়ী। একটা হচ্ছে মানুষের অনিয়মতান্ত্রিক জীবনযাপন, 2 তারা এভাবে সমানে নিজ দায়িত্বে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ওষুধগুলো নিচ্ছে। তো সুতরাং আপনি যদি ঠিকঠাক মতো লাইফস্টাইল অ্যাক্টিভ রাখেন, আমি শতভাগ গ্যারান্টি দিতে পারবো আপনার লাইফে কোনো দিন কোনো জটিল রোগ হবে না। সামান্য কিছু সমস্যা থাকতে পারে, জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া, ব্যথা ট্যাথা এগুলো থাকতে পারে, কিন্তু ভয়ঙ্কর রোগ যেগুলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, লিভার ফাংশন খারাপ, এগুলো হবে না। এগুলার কারণ আমরাই। এরপরে তাহলে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস 10টি ওষুধের জেনেরিক এবং ব্র্যান্ড নেম, তো এগুলো লিখবেন প্যারাসিটামল, ক্লোপেনাক, এসিক্লোপেনাক, এভাবে অনেক ওষুধ আছে, কিটোরোলাক। এরপরে 7 নম্বর, প্রেগনেন্সির ওষুধসমূহ কয়টি ক্যাটাগরিতে বিভক্ত? তো প্রেগনেন্সির ওষুধসমূহ সাধারণত সম্ভবত 5টা ক্যাটাগরি, A, B, C, D, X, এই 5টা ক্যাটাগরি। 5টা ক্যাটাগরিতে প্রেগনেন্সির ওষুধগুলো বিভক্ত। এখন প্রেগনেন্সির ওই ক্যাটাগরির ওষুধগুলো, যেমন সংক্ষেপে যদি বলি, এই ক্যাটাগরিতে আছে ফলিক অ্যাসিড, যেটা ফলিক জ্যাড, ফলিসন এই নামে ফলিক অ্যাসিড। বি ক্যাটাগরিতে মনে করেন সেফিক্সিম। এরপর 8 নম্বর, হাইপোগ্লাসিমিয়া। কি হাইপোগ্লাসিমিয়া? হচ্ছে ডায়াবেটিস রুগী, যারা ডায়াবেটিস রুগী তাদের যদি ব্লাড সুগার ইনস্ট্যান্ট কমে যায়, অর্থাৎ কোনো মানুষের যদি ব্লাড সুগার লেভেল 3 বা তার নিচে ডাউন হয়, তখন তার হাইপোগ্লাসেমিয়া হবে, অর্থাৎ তখন সে মাথা ঘুরে পড়ে যাবে। তখন আপনি যখন ইনস্ট্যান্ট তার ব্লাড সুগার চেক করবেন, তখন দেখবেন যে তার লেভেল অনেক কম। ওই দিনের একজন দেখলাম মাথা ঘুরে পড়ে গেছে, সিবিসি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ দেখলাম মাত্র 1.75। এরপরে উনি কেমনে কেমনে কথা বলতেছে, আমি তো অবাক হয়ে গেলাম, কিরে এরকম রেঞ্জে গেলে তো সে বেহুশ হয়ে যাবার কথা। তো এখন রকেটের গতিতে যদি আপনি উঠেতে চান, 1 পয়েন্ট বা 2 পয়েন্টে নামে গেছে, তখন তার রকেটের গতিতে উঠাইতে গেলে কি লাগবে? একটা ওরসালাইন, 2 লিটার আধা গ্লাস পানিতে একটা ওরসালাইন দিয়ে দিবেন, দেখবেন সেই ইনস্ট্যান্ট উঠে যাবে। 500 মিনিট লাগবে আর কি। অথবা ওই যে ডিম দিলেও হবে, কিন্তু ডিমের সময় লাগবে। শরবত দিলেও হবে, সময় লাগবে। চিনির শরবত দিলে, চিনিতে এমনি গতি। তাহলে হাইপোগ্লাসেমি এটাই। তেঁতুলের শরবত, তেঁতুলের শরবত নিয়ে একটা ভ্রান্ত কথা আছে। আমাদের দেশের মানুষ মনে করে ব্লাড প্রেশার বেড়ে গেলে তেঁতুলের শরবত খেলে প্রেশার কমে, বলে না? এটা কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই, এটা অসত্য। এটা তেঁতুলের শরবত খেলে ব্লাড প্রেশার কমে কেন? কারণ সে অনেক টেনশন নিয়ে, অনেক প্রেশার নিয়ে এসছে, আমার এই তেঁতুলের শরবতটা দেও,
তেঁতুলের শরবত খাইছে, তার টেনশন নাই, তার নিজের মধ্যেই ধারণা হয়ে গেছে যে এখন আমার প্রেশার কমে যাব, এই জন্য কমছে, তেঁতুলের কিচ্ছু নাই এখানে। মিথ্যা কথা এটা। সে যখন ধারণা করে নিছে আমি শরবতটা খাইছি আমার এখন কমে যাব, এই যে সেন্টিমেন্ট সেট আপ করে ফেলছে, এই সেন্টিমেন্ট সেট আপের কারণে তার প্রেশার কমছে, কিন্তু তেঁতুলে বিন্দুমাত্র ক্ষমতা নেই। আর এটা ভুল ভ্রান্ত কথা যে ব্লাড প্রেশারের ওষুধ খায় না, সে তেঁতুলের শরবত খাই কমায়। ওই যে তার ধারণার কারণে, বিশ্বাসের কারণে। বিষয়টা এরকম, আমি আগেও বলছিলাম, ওই যে মক্তবে গেছে ছেলে, তো হুজুরে কথার কথা বলতেছে, তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি যাই করবা তাই শতভাগ সফল হয়ে যাবে। তো ছেলে চিন্তা করছে, আমি তো প্রতিদিন খাল পারাপার করি নৌকা দিয়ে, আজকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, পানির উপর দিয়ে হাঁটা দিব। ঠিক যে চিন্তা সেই কাজ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, সে পানির উপর দিয়ে হাঁটা দিছে, ঠিক চলে গেছে। ছেলে তো খুশি, কিরে হুজুরের কথা তো সত্য, প্রতিদিন 10 টাকা করে 20 টাকা নৌকা ভাড়া যেত, আজকে থেকে তো নৌকা ভাড়া যাচ্ছে না। তো ছেলে এভাবে কিছুদিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে হাঁটি চলে যায়, আসা যাওয়া করে। এভাবে কিছুদিন যাওয়ার পরে তার কিছু টাকা জমা হয়েছে, নৌকা ভাড়াগুলো জমা হয়েছে। হঠাৎ তার ফ্যামিলি দেখছে, দেখার পরে চিন্তা করছে, কিরে তোমারও তো বাড়তি টাকা দিই না, এই বাড়তি টাকাগুলো কিসের? কয় হুজুরে শিখিয়ে দিচ্ছে, হুজুরের ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখন আমার টাকা মানে সেভ হইতেছে। কয় কি? হুজুর বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি যাই করব তাই হয়ে যায়। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, পানির উপর দিয়ে হেঁটে আসা যাওয়া করি, ওই ভাড়াটা আমি সেভ করছি। তো এখন ছেলের মা চিন্তা করছে, কিরে এটা কোন হুজুর, নিশ্চয় তো কোনো আল্লাহর অলি টলি হবে। ঠিক আছে, তোমার হুজুরকে কালকে দুপুরে দাওয়াত দিও, খাওয়া ভালো করে। তো হুজুর পানির পর্যন্ত আসে, বলে যে তোমার নৌকা কই, গাড়ি কই, আমি কেমনে পারুম? কি বলেন, আপনারা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি যে কোনো কাজ হবে, দেখেন আমি চলে যেতেছি। তো ঠিক হুজুরের সামনে ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি পানির উপর দিয়ে হেঁটে চলে যায়। এখন হুজুর আছে টেনশনে, চিন্তায়, কনফিউজড, সাসপেক্টেড, কিরে আমি তো এমনি কথার কথা বলছি, আসলে তো কার্যকারিতা কোনোদিন প্রয়োগ করে দেখি নাই। এই যে হুজুরের সন্দেহ, আস্থা নাই, বিশ্বাস নাই। ঠিক বিসমিল্লাহ পড়ার পরে হুজুর ডুবি মরে গেছে, আর ছেলের কিচ্ছু হয়। তো মূল হচ্ছে আস্থা বিশ্বাস। আস্থা বিশ্বাসের কারণে মানুষের ওষুধ ছাড়াও রোগ ভালো হয়ে যাবে। না হলে দেখেন না, ঢাকা যায়, চট্টগ্রাম যায়, বিভিন্ন জায়গাতে যায়, কত ডাক্তারের কাছে যায়, রোগ ভালো হয় না। তো ওই ফাড়ার একজন ফার্মাসিস্টের কাছে গেলে মনে করে যে তার ওষুধে কাজ করতেছে। তো এখানে ওষুধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে তার আস্থা। আস্থার কারণে, যেখানেই আস্থা থাকবে, ভালোবাসা থাকবে, সেখানেই কাজ হবে। আর যেখানেই আস্থা থাকবে না, ভালোবাসা থাকবে না, সেখানে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হলেও লাভ হবে না। মূল এজন্য চিকিৎসার পর্ব দুইটা, প্রথম পর্ব ড্রাগসে, দ্বিতীয় পর্ব আস্থায়, বিশ্বাসে। এখন আমি রুগীকে প্রেসক্রিপশান করে দিলাম, একটা প্রপার প্রেসক্রিপশান। রুগী যদি চিন্তা করে কি আর ওষুধ দিছে, ওষুধে কি কাজ করবো নি, ভালো হইব নি, যদি সন্দেহ নিয়ে সে যদি ওষুধ সেবন করে, আমি গ্যারান্টি দিব তার কখনো ওষুধে কাজ করবে না। সে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে, আমার প্রতি আস্থা রেখে বা ডক্টরদের প্রতি আস্থা রেখে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি ড্রাগস অ্যাপ্লাই করে, অনেকাংশে ওষুধ কাজ করে। তাহলে দেখেন ওষুধ কাজ করে না কেন? এই জন্য ওষুধ কাজ করে না, ওই রুগীদের সন্দেহজনক অবস্থার কারণে। এরপর খালি পেটে ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার কত হওয়া উচিত? খালি পেটে যদি কোনো মানুষের ব্লাড সুগার, ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার মানে ডায়াবেটিস আমরা ধারণা করব, যদি কোনো মানুষের খালি পেটে 6 আসে, খালি পেটে RBS র্যান্ডম ব্লাড সুগার যদি 6 পয়েন্ট আসে, তখন আমরা ধারণা করি উনি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। 6 খালি পেটে FBS 6 হবে, 2 ঘন্টা পরে 8, আর 3 মাসের 7, অর্থাৎ যেটা আমরা HbA1c বলি। HbA1c যদি কারো 7 বা তার উপরে আসে, তখন আমরা ধারণা করি তার কি আছে, ডায়াবেটিস। এগুলো তো হচ্ছে বইয়ের কথা, কিন্তু এগুলো তো আমি মানি না। কিন্তু আমি রিসার্চ করে যেটা দেখছি, যদি কোনো মানুষ
ঠিকঠাক মতো চলে, তার বডিতে সারা জীবন ডায়াবেটিস থাকবে না, ব্লাড প্রেশারও থাকবে না, কোনো রোগে থাকবে না, ক্যান্সারও থাকবে না। তবে শুধু তাকে কষ্ট করি তার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল যদি চেঞ্জ করে আর রুটিন ভিত্তিক যদি কিছু ফাংশনাল মেডিসিন নেয়, ইনশাআল্লাহ তার 1 বছরের ব্যবধানে তার সব ধরনের রোগ নিরাময় হবেই হবে। এরপরে 10 নাম্বার অ্যান্টি ফাঙ্গাল। 9, একজন সুস্থ মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত? একজন সুস্থ মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কত? বইতে আছে 120/80। এটা আমি মানি না। এটা আমি কেন মানি না? কারণ আমাদের বডি কোনো টাকের ইঞ্জিন ন বা কোনো নির্দিষ্ট কিছু ন যে আপনি এটা স্থির থাকবে, এটা স্থির থাকবে না। এই জন্য আমি বলি আমার বাসায় ব্লাড সুগার লেভেল, ব্লাড প্রেশার লেভেল নর্মাল হচ্ছে 110 থেকে 139, এদিকে 110 থেকে 139, ওইদিকে 60 থেকে 89, অর্থাৎ 60 থেকে 89। কারো দেখা গেছে 120/80, কারো 110/70, কারো 135/80। সহজ কথায় 60 থেকে 89, 110 থেকে 139 এটা নর্মাল ব্লাড প্রেশার। এখন উচ্চ রক্তচাপ আমি তো ধারণা করুন কখন? যদি দেখি কোনো মানুষের ব্লাড প্রেশার লেভেল 140 বা তার উপরে, এখানে 90 বা তার উপরে গেছে, তখন আমি বলতে পারি তার প্রাইমারি হাইপারটেনশন শুরু। তো এটা দেখি যদি আমি ওষুধ ধরাই দিই, বিসলট 2.5, বাইজোরান 520, অ্যাঞ্জিলক 50, ওসারটিল 50, লাভ হবে? লাভ হবে না। আমি এখন আইডেন্টিফাই করতে হবে তার ব্লাড প্রেশার লেভেল বাড়তেছে কেন। কালকে একজনের দেখলাম তার ব্লাড প্রেশার লেভেল 150/100। তো আমি বলছি এটা কি সবসময় থাকে? কয় না। তো আমার আজকে বাড়ি গেছে। আমি কেন বাড়ছে? আপনার হয়তো কালকে ঘুমান নাই। কয় হ্যাঁ আমি ঘুমাই নাই। তো না ঘুমানোর কারণে প্রেশার একটু বাড়ছে। এখন আমি যদি বোকার মতো তার ওষুধ ধরাই দিতাম, তাহলে আমার মতো বোকা আর কেউ নাই। তাহলে যদি কেউ মানুষ ঠিকঠাক মতো না ঘুমায়, কেউ যদি টেনশানে থাকে, কেউ যদি হাই প্রোটিন খায়, কেউ যদি স্ট্রেসে থাকে, তখন ব্লাড প্রেশার লেভেল বাড়তে থাকবে। যেমন আমি আমার কথা বলি, গত বছর আমার যখন প্রথম বেবি কনসিভ হলো, গত বছরের এপ্রিল থেকে প্রায় অগাস্ট পর্যন্ত আমার ব্লাড প্রেশার লেভেল 140/80, 90 হয়ে গেছে। তো আমি ডক্টরদের চরিত্র দেখার জন্য ডক্টরদের কাছে গেলাম, সেইরা কি বলে। তো আমি ফিজিক্যাল মেডিসিন, কার্ডিওলজিস্ট, মেডিসিন 3 জনের কাছে গেলাম, 3 দফায়। সবাই আমার ওষুধ ধরাই দিছে যে ব্লাড প্রেশার লেভেলের। কেউ দিল কার্ডেক্স 3.123, কেউ দিল বাইজোরান। এভাবে 3 জনে 3টা ওষুধ ধরাই দিছে। আমি একটা ওষুধও নিই নাই। তখন আমি চিন্তা করছি কি রে, আমার ব্লাড প্রেশার লেভেল থাকে সবসময় 120/80, 110/70। তা আজকে এই কয় মাস কেন আমার প্রেশার হাই দেখাইতেছে? তাহলে কেন আমার প্রেশার বাড়তেছিল এই 4 মাস? কারণ আমার জীবনের প্রথম সন্তান কনসিভ। সন্তান এবং তার মায়ের জন্য একটা স্ট্রেস কাজ করে আমার সবসময় মাথায়, যে আমার সন্তান ভিতরে ঠিকঠাক মতো আছে কি না, মায়ের কোনো ক্ষতি হয়ে যেতেছে কিনা, বাড়তি চিন্তা করি। এই যে বাড়তি চিন্তা করার কারণে এই 4 মাস আমার প্রেশার লেভেল হাই, আমি ওষুধ খাই নাই। তো আলহামদুলিল্লাহ বিগত 9 মাস ধরে আমার প্রেশার লেভেল একদম সুপার কন্ট্রোল, 110/70, 120/80। তা আমি তো ওষুধে খাই নাই। তা আমি যদি এসব কমার্শিয়াল ডাক্তারদের কথা শুনে যদি প্রেশার ওষুধ শুরু করে দিতাম, তাহলে আমার মতো পাগল আর কেউ নাই। তো এই জন্য প্রেশারের ওষুধ শুরু করে দেওয়ার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার কেন বাড়তেছে। হয় আপনি স্ট্রেসে আছেন, অথবা কোনো না কোনো কিছু হচ্ছে। কিডনি ড্যামেজ হইলেও আপনার প্রেশার বাড়তে থাকবে। কিডনি যদি খারাপ থাকে, কিডনি ওই দিন একবার দেখলাম একজনের প্রেশার 220/120। তো এখন এত প্রেশার কেন?
নিশ্চয় তার কিডনিটা ক্ষতিগ্রস্ত। তো এগুলো অর্থাৎ তার কিডনি যদি ঠিক করে দেন দেখবেন তার প্রেশার একদম নর্মালে চলে যাবে। এভাবে হার্টের রোগ, কিডনির রোগ, বিভিন্ন রোগে প্রেশার বাড়তে পারে। তো ওই রোগগুলার ট্রিটমেন্ট না করি যদি কিয়ামত পর্যন্ত প্রেশার ওষুধ খান কোনো লাভ হবে না। মাঝখানে ডাক্তাররা ওষুধ কোম্পানির লাভ হবে, আপনার লস হবে। যত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস অর্থাৎ উচ্চ রক্তচাপের যত ওষুধ আছে সব ধরনের ওষুধই এগুলা এত ভালো না। এগুলা ওষুধ থেকে দূরে আইবেন, ওষুধ খাওয়ার দরকার নেই। ওষুধ দিয়ে এটা জোর করে আপনি প্রেশার কন্ট্রোল রাখছেন, জোরপূর্বক। তো জোরপূর্বক কোনো কাজে ভালো না। ন্যাচারাল প্রসেসে যেটা হবে এটাই ভালো। এখন ফার্স্টে উচ্চ রক্তচাপের ওষুধের নাম ওই যে কইলাম, কার্ডেক্স, বিসলল, বাইজোরান, অ্যাঞ্জিলক, এভাবে ফার্স্টটা লিখে দিবেন। অ্যান্টিফাঙ্গাল ড্রাগস কি? অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আমাদের দেহে যে রোগ হয় এই রোগগুলা সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলার ইনফেকশানে হয়। তো ব্যাকটেরিয়ার জন্য আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ আছে, মানে অ্যান্টিবায়োটিক। আর ফাঙ্গাসের জন্য অ্যান্টিফাঙ্গাল। তো ফার্স্টে অ্যান্টিফাঙ্গাল ওষুধের নাম কি বলেন? ফ্লুগাল, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, বোরিকোনাজল, এভাবে যত জল আছে এই জলগুলো রেখে দিল, সব জল। 11 নম্বর সাইনাস কাকে বলে? সাইনাস কত প্রকার ও কী? সাইনাস হচ্ছে এই যে নাক বরাবর, হ্যাঁ সাইনোসাইটিস। ও আছে তো, এখানে আছে। অর্থাৎ আমার এখানে আছে ফ্রন্টাল সাইনাস, এখানে আছে ম্যাক্সিলারি সাইনাস। তো এভাবে এই সাইনাসগুলোর কাজ কি? এখন দেখা গেছে রুগীর কাশি গেলেও মেডিসিন ডাক্তারের কাছে, কাশি ভালো হয় না। এরপরে ডাক্তার চেঞ্জ করে গেলেও রেসপিরেটরি বিশেষজ্ঞর কাছে, উনি মন্টিলুকাস্টে দিল, কাশি ভালো হয় না। এরপরে গেল বক্ষবিদ বিশেষজ্ঞর কাছে, উনিও ওষুধ দিছেন, কাশি ভালো হয় না। তাহলে কি কারণ? কারণ হচ্ছে তার সাইনাসের প্রবলেম। অর্থাৎ উনি এত জায়গায় না গিয়ে যদি দুইটা এক্সরে করত, একটা হচ্ছে সিএক্সআর বুকের এক্সরে, আর একটা হচ্ছে এক্সরে অফ পিএনএস নাকের এক্সরে। এখন এই সাইনাসগুলো হচ্ছে এসির মতো কাজ করে। অর্থাৎ এই রুমে এখন আমার কাছে গরম লাগে, কিন্তু আমি যদি একটা এসি ফিট করে দিই প্রচণ্ড শীতে এবং তীব্র গরমে আমি এখানে নাতিশীতোষ্ণ পরিবেশে থাকতে পারবো। ঠিক আমাদের দেহে যে সাইনাসগুলো আছে আল্লাহ এগুলো এসির মতো দিলেন। যেমন আমাদের দেশে যখন 45 ডিগ্রি তাপমাত্রা পড়ে, প্রচণ্ড গরম হয়, এই গরম বাতাস ভিতরে আপনার যে সাইনাস আছে, সাইনাস 45কে 25 ডিগ্রি করে দিবে। 25 ডিগ্রি করে দিয়ে আপনার ভিতরে সে বাতাস ঢুকাবে, তখন আপনার ফিজিক্যাল অর্গানস ভালো থাকবে। অথবা প্রচণ্ড শীতে যদি তাপমাত্রা পড়ে 11 ডিগ্রি সেলসিয়াস, এখন 11 ডিগ্রি সেলসিয়াস আমার বডির জন্য ক্ষতিকর, তখন এখানে যে সাইনাসগুলো আছে এগুলো সিস্টেম করি, প্রসেসিং করি, 25 করে দিবে। এই জন্য যাদের সাইনোসাইটিস রোগ আছে তাদের দেখবেন যে হয় বেশি শীত লাগে, হয় বেশি গরম লাগে। কেন? তার এসি নষ্ট হয়ে গেছে। তো এখন এসি ঠিক করতে হবে। এসি ঠিক করার জন্য মন্টিলুকাস্ট, নেজাল স্প্রে, তারপরে ড্রপ, এগুলো যদি কাজ না হয় সর্বশেষ সার্জারি। এরপর 14 একটি ফার্স্ট এইড বক্সে কি কি উপকরণ রাখা যায়? উল্লেখযোগ্য উপকরণগুলো সংক্ষেপে বর্ণনা করো। এখন আপনি যদি সার্জিক্যাল দোকানে যায় যদি বলেন আমার একটা ফার্স্ট এইড বক্স দেন, এরকম রেডিমেড পাওয়া যাবে না, এগুলো আপনি বানাইতে হবে। অর্থাৎ একটি ফার্স্ট এইড বক্সের ভিতরে কি কি রাখা হবে? মনে করেন
একটা সিজার, কটন, তারপরে অ্যান্টিসেপটিক প্রিপারেশানস যা যা আছে, অর্থাৎ আপনি আপনার মতো করে সাজাই রাখতে পারেন। তা আমাদের দেশে ভুল করে, ফার্মেসির লোকেরাও ভুল করে। মনে করেন একটা লোকের কেটে গেছে, তো ফার্মেসিতে আসছে ড্রেসিং করানোর জন্য, হাতে শুরুতে ইনি বায়োডিন ডালি দেয়, এটা কিন্তু ভুল। অথবা এখানে স্যাভলন ডালি দেয়, এটা মারাত্মক ভুল। এখন মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এটা হচ্ছে আপনার ইনফেক্টেডের জায়গা, তাহলে আপনি অ্যান্টিসেপটিক দিয়ে চারিপাশটা পরিষ্কার করবেন। চারিপাশ মনে করেন এই একটু সার্কেল করে এই চারপাশটা পরিষ্কার করবেন অ্যান্টিসেপটিক দিয়ে। তো অ্যান্টিসেপটিক সলিউশন যা যা আছে, ডেটল, স্যাভলন, এই যে আমরা ঘরে সাবান ইউজ করি না, সাবানের মতো ভালো অ্যান্টিসেপটিক আর নাই, অথচ সাবানেরও পাত্তা দেয় না। কিন্তু সাবান খুব ভালো অ্যান্টিসেপটিক প্রিপারেশান। আপনি কেটে গেছে, আপনি কিচ্ছু লাগবে না, শুধু সাবান দিয়ে চারিপাশ ওয়াশ করে দেন, ওপর দিয়ে হালকা করে দেন, করে দিয়ে আপনি এখানে কি দিবেন, অ্যান্টিবায়োটিক ক্রিম দিবেন। বেস্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রিপারেশানযুক্ত ক্রিম, ব্যাকটোসিন, ট্যাগো এই জাতীয়। এখন এখানে আমরা কি ঢুকাই দিই, বায়োডিন, ফোবিডিন, এগুলো কিন্তু বেস্ট না। এগুলা দিলেও চলে, কিন্তু এগুলো বেস্ট না। বেস্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রিপারেশান। বায়োডিন কি অ্যান্টিবায়োটিক নেই? না। কারণ অ্যান্টিবায়োটিক প্রিপারেশান কেন দিবেন? কারণ যেহেতু কেটে গেছে, এটা ইনফেক্টেড, এটা যেহেতু ইনফেক্টেড, এটা দুর্বল হয়ে গেছে, এখানে যে কোনোভাবে ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারে। তো ব্যাকটেরিয়া বিনাশের জন্য কি দরকার? অ্যান্টিবায়োটিক ক্রিম। তাহলে অ্যান্টিবায়োটিক ক্রিম এখানে দিতে হবে। এখন এটা না দিই হাইপারঅক্সি মারি দেয়, তো হাইপারঅক্সি তো হাইড্রোজেন পারঅক্সাইড, তো হাইড্রোজেন পারঅক্সাইড দিলে তো এটা রিয়েকশান হইতে পারে, হয় না? তো এই জন্য এই ভুলটা করা যাবে না, অনেকেই করে। দেখা গেছে অ্যান্টিবায়োটিক ক্রিমের তো দাম বেশি, 140 টাকা, এখন এতে 30 টাকা দিয়ে প্রবিসেপ পাইতেছে, ওইটা ব্যবহার করতেছে। প্রয়োজনে ভালো কোয়ালিটির ওষুধ দিয়ে ড্রেসিং করি, টাকা বেশি নেবেন, বলবেন যে 300 টাকা দেন, 500 টাকা দেন, যেহেতু আমার এগুলো কোয়ালিটি মেনটেন করছি। আমি কোয়ালিটি মেনটেন না করি সমানে করলে হবে না। এরপর 15 নাম্বার ইউটিআই। ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, এই ইউরিন আরই এই ছোট্ট টেস্টটা কত গুরুত্বপূর্ণ দেখেন। ইউরিন আরই এই টেস্টটার দাম ডিসকাউন্ট দিলে 100 টাকা। এই 100 টাকার এই টেস্টের না করার কারণে আমাদের দেশের হাজার হাজার মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি আক্রান্ত হয়ে যাচ্ছে। যেমন একটা মানুষ ইউটিআই এর পেশেন্ট, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। তো এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে বেশিরভাগ মহিলারা আক্রান্ত হয়, কারণ মহিলাদের মূত্রনালী খুবই ছোট্ট, 7 সেন্টিমিটার মূত্রনালী, আর ফাইউফত খুব কাছাকাছি, ক্লোজ, যার কারণে যে ব্যাকটেরিয়াগুলো ফাইউফতে বসবাস করে ঠিক এগুলো মূত্রনালীতে চলে আসে। তো মূত্রনালীতে চলে আসার কারণে ইউরিন ইনফেকশান হয়। এখন ইউরিন ইনফেকশান হইলে ফ্যাটে ব্যথা করে। এখন মেয়েরা মনে করে তার মাসিকের ব্যথা, তার এমনি ব্যথা, চিকিৎসা করে না, যার কারণে অল্প বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়, কিডনি নষ্ট করে ফেলে। অসংখ্য মানুষের কিডনি ড্যামেজ হয় এই কারণে, যে ইউটিআইয়ের চিকিৎসা না করার কারণে। এখন এর কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে হাইজিন মেনটেন করে না। এখন না আপডেট হয়েছে, কিছু ন্যাপকিন বাইর হয়েছে, স্যানিটারি ন্যাপকিন। এর আগে মহিলারা তেনাতুনা ইউজ করত, এই তেনাতুনা ইউজ করেই রোগগুলো বেশি হয়েছে। মানে পিরিয়ডের সময় চিন্তা করছে যে 100 টাকা দিয়ে সেনোরা না কিনি, আমি ওই যে বাথরুমের চারপাশে তেনা একটা কাড়ি দিয়ে লাগাই দিই। তো লাগাইছে, তো তেনাতে ছিল ব্যাকটেরিয়া, এটা অনেকক্ষণ ধরেই থাকার কারণে ওখানে হয়েছে ব্যাকটেরিয়া, যার কারণে এই ব্যাকটেরিয়াটা বসবাস করতেছে
তখন পেশাবে ইনফেকশান হয়েছে। তাহলে এটার কারণ হাইজিন মেনটেন না করা। 2, স্বামী স্ত্রী সহবাসের পরে পরিচ্ছন্ন না হওয়া। চিন্তা করছে যে পৌষ মাসের প্রচণ্ড শীত, এখন আমি সহবাস তো করি ফেলছি আবেগের ঠেলায়, এখন যদি গোসল না করে সকালে করব, তো সকাল হইতে হইতে তো ইনফেকশান হয়ে যাবে। তো বেস্ট হচ্ছে সহবাসের পরপর খুব দ্রুত পরিচ্ছন্ন হওয়া। এখন কত খুবই মহিলা আছে এটা লয় ঘুমিয়ে যায়, মানে ফেসাবো করে না, এটা নিয়ে ঘুমিয়ে যায়। অনেক পুরুষ আছে অলস, এটা নিয়ে শুয়ে যায়, কিন্তু এটা ঠিক না। বেস্ট ওয়ে হচ্ছে স্ত্রী সহবাসের পরপর অবশ্যই খুব দ্রুত পরিচ্ছন্ন হওয়া। হয়তো শীতের কারণে গোসলটা পরে করেন, কিন্তু অন্যটা তো করা যায়, বাথরুমে যাই ওয়াশ তো হওয়া যায়, এটা করে না, যার কারণে ইউটিআই হয়। আরেকটা কারণ হচ্ছে পানি কম খাওয়া। অনেকে পানি কম খায়। পানি আমাদের সুস্থ মানুষদের জন্য প্রয়োজন ডেলি 3 লিটার, প্রায় 12 গ্লাস পানি। এই পানি যদি আমরা না পান করি প্রপারভাবে, আমাদের ইউটিআই হবে, ফুসফুসের ফাংশনিং ঠিক মতো হবে না, কিডনি, এভাবে বিভিন্ন অর্গানস। এরপরে হচ্ছে এইচআইভি এর পূর্ণরূপ কি? হ্যাঁ, এইচআইভির পূর্ণরূপ কি? হিউম্যান হিমোগ্লোবিন ভাইরাস। হ্যাঁ, দেখি নিয়েন এইচআইভি রোগ সম্পর্কে বিস্তারিত। তো এইচআইভি রোগ এটা কাদের হয়? সানি লিওনের হবে, তসলিমা নাসরিনের হবে, অর্থাৎ যারা একাধিক পুরুষে আসক্ত, একাধিক নারীতে আসক্ত, তাদের হবে এইচআইভি রোগ। 2, যারা এইচআইভি পজিটিভ রোগীর সংস্পর্শে থাকে তাদের হবে। এরপরে এইচআইভি এটা একটা যৌন রোগ। 17, কমন কোল্ড বলতে কি বুঝো? কমন কোল্ডের উপসর্গ। তো কমন কোল্ড তো সাধারণ কি? সর্দি, হ্যাঁ, কাশি। তো কমন কোল্ডের উপসর্গ নাক দিয়ে পানি পড়ে, কাশি, চুলকানি, এগুলো আর কি। চিকিৎসা তো সহজ, অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট, প্রয়োজনে সেফিক্সিম, এগুলো। 18 নাম্বার, অ্যালার্জি বলতে কি বুঝো? অ্যালার্জি সম্পর্কে বিস্তারিত। অ্যালার্জি, আমাদের ধারণা অ্যালার্জি মানে হচ্ছে গায়ে হয়তো একটু চুলকাবে, এতটুক, কিন্তু অ্যালার্জি এটার মধ্যে সীমাবদ্ধ না। অ্যালার্জি একটা গভীর সাবজেক্ট। অ্যালার্জি হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা মেনটেন করে, আমাদের ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমটা বিভিন্ন কারণে যাদের দুর্বল হবে, তখনই তার অ্যালার্জিক রিয়াকশানটা ক্রিয়েট করে। তো অ্যালার্জি মানে জনগণকে আমি বুঝাইতেই পারি না। মানে অসংখ্য রুগীরা আসে, তো আমি যখন প্রশ্ন করি আপনার কি অ্যালার্জি আছে, কয় না, নেই, আমার কোনো অ্যালার্জি নেই। অথচ যদি এই টেস্টটা করি দেখেন, সিরাম IgE, সিরাম ইমিউনোগ্লোবিন টেস্ট, তখন দেখবেন যে হয়তো এখানে তার 2000 হয় বসে আছে। তো অ্যালার্জির 100 ভাগের 1 ভাগ হচ্ছে চুলকানি, আর 99 ফাংশন অন্যটা। অর্থাৎ কোনো মানুষের যদি অ্যাজমা থাকে অ্যালার্জির কারণে, হাঁপানি থাকে, শ্বাসকষ্ট থাকে, COPD রোগ থাকে, এভাবে অসংখ্য রোগের মূল কালপিট অ্যালার্জি। যে অনেকের নাকের মাংস বাড়তি, নাকে সাইনাস, নাকে পলিপস, নেজাল পলিপস, এই অ্যালার্জি মূল কালপিট। মূল পর্দার আড়ালের মূল দুশ্মন হচ্ছে অ্যালার্জি। অর্থাৎ তার নাকে মাংসটা বাড়ছে, মিনিমাম 10টা বছর সময় নিছে। অ্যালার্জির ট্রিটমেন্ট না করার কারণে নাকের মাংস বেড়ে গেল, নাকে পলিপাস হয়েছে, খলনায়ক অ্যালার্জি। এবার আসেন টনসিলাইটিস, টনসিলের সমস্যা, টনসিলাইটিস, যে টনসিলে ইনফেকশন, ব্যথা করতেছে,
মূল খলনায়ক অ্যালার্জি। এভাবে যত রোগ আছে, আরটিআই যত রোগ আছে। আরটিআই মানে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের যত ডিজিজ আছে, সকল রোগের পিছনে মিশা সদাগরের মতো খলনায়কের ভূমিকা পালন করে অ্যালার্জি। এক কথা কই দিলাম। এরপর লিভার শব্দের অর্থ কি? লিভারের রোগ। লিভার মানে কি? যকৃত। এখন ওই যে ব্রিটিশদের কারণে ইংরেজিগুলো ভালো বোঝে, ইংরেজি শব্দগুলো বাংলাতে বুঝবে না। কিডনি মানে বৃক্ক, বৃক্ক বোঝা যায় না। লিভার মানে যকৃত। তো লিভারের রোগ, লিভারের অনেক রোগ আছে। হ্যাঁ, কলিজা কি লিভার হইতে পারে? লিভারে যেটা কমন রোগ, যেটা আমাদের এখানে সবাই আছে, সেটা হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার। এরপরে খালেদা জিয়া লিভার কি হয়েছে? সিরোসিস, মানে ভয়ঙ্কর যে রোগটা। লিভার সিরোসিস হলে লিভার কি একদম ড্যামেজ। এখন নতুন আরেকটা লিভার লাগাইতে হবে, না হলে হায়াত থাকলে বাঁচবে, নাহলে মারা যাবে। এরপরে লিভার ফাইব্রোসিস, মানে লিভারের প্রধান রোগ তিনটা: ফ্যাটি লিভার, লিভার ফাইব্রোসিস, লিভার সিরোসিস। এখন এগুলোর চিকিৎসা ওষুধ দিয়ে তেমন হবে না। এটার চিকিৎসা হলো কি? দুইটা। একটা হলো কন্ট্রোল ইউর মাউথ, মানে মুখ কন্ট্রোল করতে হবে, মানে খাওয়া কম খাইতে হবে। দুই, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই দুইটা জিনিস চেঞ্জ না করি যতই ওষুধ খায় কোনো লাভ নেই। এই যে বললাম সরে না শুনে ধর্মের কাহিনী, গতকালকে আমার কাছে একটা রুগী এসছে যে কী সমস্যা আপনার? এই সমস্যা, সেই সমস্যা। কয় আমি মেডিকেলে ভর্তি ছিলাম, আমার স্ট্রোক হয়েছে। কী কারণে স্ট্রোক হয়েছে আমি এবার চিন্তা করি। কিছুক্ষণ পরে হাতে অর্ডার দিয়ে আরেক গেলে কয় আমার লা জর্দা দিয়ে ফানানো, আর সামনে বসে হাতে স্ট্রোকের রুগী। কয় আমার হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, দুইটা হয়েছে। কয় জর্দা দিয়ে ফানানো। যেটা খাই তার স্ট্রোক হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওইটা হাতে ছাড়ে না। তো এতে যে বাঁচি আছে, এটাই তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। এতে তো মরার কথা, দেখছেন না? এর আগের দিন এসছে আরেকটা মহিলা, তার মানে মুখটা বাঁক হয়ে গেছে। আমি দেখে শুনে ফেলছি সে স্ট্রোক করে ফেলছে, ইসকেমিক স্ট্রোক। তো তাকে আমি স্ট্রোকের চিকিৎসা দিছি। তো চিকিৎসা নিয়ে যাওয়ার পথে আমার সামনে খার ফসা তেলের বাজা পরোটা, চিনি দিয়ে চা, এগুলো খাই তার স্ট্রোক হয়েছে। এখন স্ট্রোক এখনও রানিং, এখনও খার। তো এই সমস্ত মানুষদেরকে ওষুধ দিয়ে কী চিকিৎসা করি? যারা সিগারেট খায় এদের সিওপিডি হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো হাতে রাত্রে ওষুধও খায়, আবার দিনে সিগারেটও খায়। এগুলোর সমাধান আছে? সমাধান নেই। প্লাস মাইনাস ইকুয়াল টু জিরো। মানে একদিকে দিয়ে চিকিৎসা নিয়ে যতটুক ব্যাকআপ দিবে, অনিয়ম করি ততটুক ফুসাই ফেলবে। তো মাঝখানে লাভ হবে কার? আমার লাভ হইব, আমার কাছে বারবার আইব, আমার ভিজিট লাভ আছে, ওষুধ কোম্পানির লোকদের লাভ আছে, এতে আজীবন দড়ি রুগী থাকবো। এটা হচ্ছে এই সালাকিটা হচ্ছে ব্রিটিশদের। মানে একদিকে সরকারে ওষুধ প্রশাসনকে বলে দিছে ওষুধ বানাও, অন্যদিকে শিল্পমন্ত্রী কইছে যে না, দেশ বিদেশ থেকে সমানে তামাক আনো, সিগারেট বানাও, ফান, জর্দা, এগুলা অ্যালকোহল, মদ। তো দেখেন কি সুন্দর মেল। স্বাস্থ্যমন্ত্রী এদিকে ডাক্তার আবিষ্কার করেন, ওষুধ প্রশাসন ওষুধ ছাড়েন, শিল্পমন্ত্রী তামাক সারা দেশে ছড়াই দিছে, খাদ্যমন্ত্রী সমস্ত খাবারে কেমিক্যাল ফরমালিন দিছে, সব রেডি। মানে একটার সাথে একটা মিল, যে আপনি ওষুধগুলো খান, খাই আমাদের হাসপাতালে আইবেন, হাসপাতালে সিট বুকিং আছে, এখানে কিছুদিন থাকলে আপনি মরবেন, আজিমপুর কবরস্থানও রেডি, সব মানে ব্যালেন্স করে রাখছে। অর্থাৎ এটা একটা চেইন হয়ে গেছে, চেইনিং সিন্ডিকেট, যার কারণে মুক্তি নাই, মুক্তি মিলবে না। নাহলে দেখেন এই যে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, তা আমরা বলছি এখানে একটা প্রশ্ন আছে, কয় ধরনের ওষুধ ভয়ঙ্কর? এ ধরনের একটা প্রশ্ন আছে।
তা আমার গবেষণা এখন 4 ধরনের ওষুধ ভয়ঙ্কর। 1 অ্যান্টিবায়োটিক, 2 অ্যান্টি আলসারাল ড্রাগস মানে গ্যাস্ট্রিকের ওষুধ, 3 স্টেরয়েড, 4 পেন কিলার। গ্যাস্ট্রিকের ওষুধ খাই, গ্যাসের সমস্যা গেছে, এরকম যদি একজন কারো কাছে থাকে প্রমাণ, আমি তারে পুরস্কার দেব। আছে আসেনি? এখন প্রথমে 20 দে, পরে যখন রুগী যায় কয় যে হাত তো অসংখ্য ফেড়ে জ্বালা পোড়া, এবার 40 মারি দে, সার্জেল 20, সার্জেল 40, এরপরে যদি না যায় আরও 2টা করে দে, সমস্যা মানে বাড়ে। দেখছেন না, আল্লাহ দিছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আল্লাহ আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে বিষাক্ত খাবারগুলো যাতে ঠিকঠাক মতো হজম করে। এই যে আমি এখন নাস্তা করছি, নাস্তা করার পর আমার পেটের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড বসে থাকে সবসময়, প্রস্তুত যে আমার খাবারটাকে ডাইজেস্টিভ করার জন্য, পরিপাক করার জন্য। এখন আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এটা কমাই ফেলতেছি, তাহলে সমস্যা যাচ্ছে না। এখন আপনি যান, আপনি বিশ্বাস করি যত ডাক্তারের কাছে যান, আলুর মতো সবাই কমন গ্যাস্ট্রিকের ওষুধ লিখবেই, আলুর মতো সকল ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ ফ্রি লেখে না? এটাও দরকার নেই। আমি মনে করি গ্যাস্ট্রিকের ওষুধ টোটালি বাদ, দরকার নাই, এটা বাদ। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি কমাবো কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি কমাই ফেলি আমার ক্ষতি। এবারে দেখেন গ্যাসটা কেন হয়। ওই যে আমি যদি রাসূলের ওই হাদিসটা মানি, আল্লাহ রাসূল বলছে ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার দিয়ে, আরেক ভাগ খালি রেখে, আরেক ভাগ পানি দিয়ে। এই হাদিস যদি মানে 100% গ্যাস্ট্রিক সমস্যা ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক থাকবে না। এখন দেখেন, মনে করেন এই যে এখানে অঞ্জুলের, আচ্ছা এটা যদি আমি ফুল করে দিই, এটা ঝুলবো নি? ঝুলতো না। অর্থাৎ আমার ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমি যখন খাবার কম দিব তখন এটা ঝুলবো, ঝুললে দ্রুত হজম হবে। এখন আমি যদি হাঁসের মতো গলা পর্যন্ত খাই, স্টোমাক ফুল না, স্টোমাক যদি ফুল হয় তখন খাবারটা হজম হয় না, খাবার ডায়রিয়ার মাধ্যমে অথবা ভিতরে কষা হয়ে আস্তে আস্তে বাইরে। এই জন্য গ্যাস্ট্রিক সমস্যার প্রথম এবং প্রধান ওষুধ খাবার কম। আপনি কমাই খান, যদি কমাই খান ইনশাআল্লাহ গ্যাস্ট্রিক থাকবে না। স্যাক্লো, সার্জেল, ম্যাক্সপ্রো, নেক্সাম, অভিজেন, জোরেল, ফিনিক্স এগুলারে তালাক দিতে পারবেন। আর যদি না মানেন কেয়ামত পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে, কেয়ামত পর্যন্ত গ্যাস্ট্রিক ভালো হবে না। মুখ কন্ট্রোল করেন, গ্যাস্ট্রিক অর্ধেক ভালো হয়ে যাবে। আর খাবার কোনো ফালতু খাবার খাওয়া যাবে না, চিনি, তেল এগুলা বাদ, ভাজা পোড়া। এরপর 20 নম্বর, হৃদরোগ বলতে কি বুঝো? হৃদরোগের কারণ। তো হৃদরোগের আমরা বলি সিবিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ আমাদের যদি হার্টের কোনো প্রবলেম হয় তখন হার্টের যে হার্ট রিলেটেড যে রোগগুলো এগুলো হৃদরোগ। তো হৃদরোগের কারণ, হৃদরোগের প্রথম ও প্রধান কারণ অনিয়মিত জীবনযাপন, অনিয়মতান্ত্রিক জীবনযাপন। আর প্রতিকার, ওষুধ দিয়ে কোনো দিন হার্ট ম্যানেজমেন্ট করে লাভ হবে না। ওষুধ দিয়ে যদি ভালো হইতো তাহলে আজকে হার্টে সার্জারি হইতো না, বাইপাস সার্জারি, কসমেটিক সার্জারি, তারপরে ম্যানুয়ালি কাটাকাটি সার্জারি, তারপরে হার্টে রিং লাগানো, কত কিছু। হার্ট ব্লক হয়, হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলিউর হয়। এটার জন্য আমরা দেই 2টা কারণ। 1 খাবার দাবার এলোমেলো, 2 ওষুধ খাওয়া, সমানে ওষুধ। এখন ওষুধ দিয়ে কোনো দিন হার্টের চিকিৎসা হবে না। কেন হবে না দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট একবার হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাক করার কারণে তার এনজিওগ্রাম করে দেখা গেছে হার্টে ব্লক করার পরে তখন তাকে আমেরিকান বিজ্ঞানীরা, যেহেতু প্রেসিডেন্ট তো, আমেরিকান বিজ্ঞানীরা পরামর্শ দিল আপনি হার্টে বাইপাস করেন। বাইপাস করছে। বাইপাস করার পরে ঠিক 2 বছর পরে আবার
ব্লক হয়েছে। এখন উনি চিন্তা করছেন কী রে, চিকিৎসা বিজ্ঞানের সর্বরাজ্য হল আমেরিকা, চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি সেখানে আছে। এখন আমি বাইপাস সার্জারি করার পর আবার আমার রিকারেন্ট ব্লক, তখন সে ব্লককে আর বিশ্বাস করেনি। তখন তিনি ওই দেশে যারা আমাদের মতো ন্যাচারাল সিস্টেমে কাজ করে ওনাদের কাছে গেছেন। যাওয়ার পরে ডায়েটের মাধ্যমে, জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে ওনার যে ব্লক হওয়া রক্তনালী ঠিক 1 বছরের ব্যবধানে ব্লকেজ 99 ছিল, এখন 0-তে চলে এসছে। তো উনি নিজে বুঝে ফেলছে বাইপাস সার্জারি বলেন আর এগুলা বলেন, এগুলো দান্দাবাজি, এগুলো ব্যবসা, এটার কোনো স্থায়ী সমাধান নাই। আপনি এখন সার্জারি করছেন, 2 বছর পরে আবার ব্লক হতে পারে, এরপরে আবার ব্লক হতে পারে। আসল মূল কারণ তো হচ্ছে খাদ্যাভ্যাস। যে সমস্ত অনিয়ম আর ভুলভাল খাবারের কারণে ব্লক হয়েছে, এখন দেখা যাচ্ছে ঠিক আবার তিনি ওই লাইফস্টাইলে ফিরে গেছেন। আমি দেখি তো আমাদের এলাকাতে যাদের বাইপাস সার্জারি হয়েছে না, এরা একটাও পান সিগারেট ছাড়ে নাই, এখনও খায়। হেতের কার্ডিওলজিস্ট তার বাইপাস সার্জারি করে ফেলছে, এতে এখনও চা দোকানে বসে পান খায়, সিগারেট খায়, এখনও মানে ভুলভাল খাবার খায়। তো এতে বাইপাস সার্জারি কতবার করব? চিন্তা করেন, যে অনিয়মের কারণে তার এই রোগটা হয়েছে আবার সেখানে সে ফিরে গেছে। এরপর জ্বর কাকে বলে? জ্বর মানে হচ্ছে ফিভার, অর্থাৎ আমাদের মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা যদি 98.4 পরে যায়, জ্বর কিন্তু আমাদের বন্ধু। 2টা জিনিস আমাদের বন্ধু, জ্বর এবং ব্যথা। বতে ব্যথা, বতে বন্ধু। ব্যথা আমাদের বন্ধু, জ্বর আমাদের বন্ধু। কেন? ব্যথা মানে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারের কোথাও না কোথাও কোনো প্রদাহ হইতেছে, এটা আমি বুঝিনি। তো ব্যথার ওষুধ না খাই আগে কোন কারণে ব্যথাটা হইতেছে ওইটা আমি শনাক্ত করব। যে কারণে জ্বর হচ্ছে, জ্বরের জন্য সমানে প্যারাসিটামল যে নেন, ক্ষতিটা দেখেন। সাধারণ মান্নান ভাইয়ের জ্বর হয়েছে সকালবেলা, আমার ফোন দিছে, আমি তারা বললাম যে প্যারাসিটামল খান, তার ক্ষতিটা কি দেখেন। এখন জ্বর হওয়ার কারণে তার ইমিউন সিস্টেম, আমাদের চিরস্থায়ী বন্ধুকে আল্লাহ আমাদের পুরো বডির ভিতরে এমন একটা সিস্টেম করে রাখছে যাতে আমরা অসুস্থ হইলেও আমাদের ভিতর থেকে অদৃশ্য কিছু সেনাবাহিনী রেডি থাকে, বর্ডার গার্ডের মতো প্রোটেকশান দেয়। এখন ওনার জ্বর হয়েছে মানে কোনো বডিতে একটা কি জীবাণু ঢুকে গেছে, একটা জীবাণু বিস্তার হচ্ছে। এখন বডির যে ইমিউন সিস্টেম, এটা তার দ্বিগুণ শক্তি নিয়ে তাকে অ্যাটাক করব, অ্যাটাক করে সে নিজ থেকে প্রতিহত করব। যে আমি এমনও দেখছি, আমার অনেক দিন গেছে জ্বরে, আমি কোনো ওষুধ খেয়ে নেই, 2 দিন পরে জ্বর ভালো হয়ে গেছে। আমি ধৈর্য ধরছি যে সাই দেখি কী অবস্থা হয়, অটোমেটিক গেছে। কেন গেছে কই? আমার বডির যে ইমিউন সিস্টেম দ্বিগুণ শক্তি নিয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি, ভাইরাসকে সরাই দিই, সে জিতে গেছে। এখন আমি যদি সেই জায়গাতে প্যারাসিটামল দিই, তাহলে আমার ইমিউন সিস্টেমটা অটোমেটিক ডাউন হয়ে যাবে। ও জোর করেই প্যারাসিটামল দিয়ে আমি জ্বর কমাই ফেলতেছি। তো এই জন্য জ্বর হইলে শুরুতে হাউতাস না করি, টেনশন না করি, একটু 2-1 দিন ধৈর্য ধরেন, মাথায় পানি দেন, ভিটামিন সি খান, মাল্টিভিটামিন নেন, খাবারের মাধ্যমে আর কি। এরপরে এবারে প্যারাসিটামলে যান, অ্যান্টিবায়োটিকে যান। এখন সকালবেলা জ্বর হইলে বিকালবেলা আসি কয় যে আমার অ্যান্টিবায়োটিক দেন, তো এতে মৃত্যুরও কম মরব, এরকম অবস্থা। এরপরে ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে কি বুঝো? ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের শরীরে যে ইনসুলিন, যে বিটা সেল থেকে যে প্যানক্রিয়াস, আমাদের যে অগ্নাশয় কই, আমাদের যে অগ্নাশয় থেকে যে বিটা সেল উৎপন্ন হয়, ওই বিটা সেল থেকে ইনসুলিন হরমোন প্রডিউস হয়। ওই ইনসুলিন হরমোন যদি আপনার বডিতে কাজ না করে, যেমন এখানে যারা ডায়াবেটিসের রোগী আছেন, ওনারা ব্লাড সুগার কমানোর জন্য জোর করে ওষুধ খান, কিন্তু লাভ হবে না। কিন্তু উনি যদি ইনসুলিনকে ম্যানেজমেন্ট করতেন, অর্থাৎ ওনার যে আমি যে কার্বোহাইড্রেট বেশি খেয়েছি, কার্বোহাইড্রেট বেশি খাওয়ার কারণে আমার যে সেল আছে, কোষ আছে, এই কোষগুলায় কার্বোহাইড্রেটে ফুলফিল হয়ে গেছে। কার্বোহাইড্রেটে ফুলফিল হওয়ার কারণে আমার ইনসুলিন
ওখানে আর সেলে ঢুকেন না, এখানে বাড়তেছে। তো প্রথমে ইনসুলিনটা বাড়ে, ইনসুলিন বাড়তে বাড়তে পরে কী বাড়ে, ব্লাড সুগার বাড়ে, তখন ডাক্তাররা বলে ডায়াবেটিস। তো আমি যদি প্রথমে ইনসুলিন বাড়াটাকে ম্যানেজমেন্ট করতাম তাহলে আমার ব্লাড সুগার কখনো বাড়তো না। এরপর ইনসুলিন রেজিস্ট্যান্স কয় ধরনের, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে কয় ধরনের রোগ হয়? হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে প্রায় 60 থেকে 70 ধরনের রোগ। এখন আমাদের দেশের ডাক্তাররা এটার ট্রিটমেন্ট কেউ করে না। যাদের ডায়াবেটিস হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, যাদের হার্টের রোগ হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, যাদের ব্রেন স্ট্রোক করে ইনসুলিন রেজিস্ট্যান্স, নারীদের যে পিসিওএস ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের আইবিএসের প্রবলেম থাকে, আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, ওখানে ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের ঘুমের সমস্যা ওখানে ইনসুলিন রেজিস্ট্যান্স, এভাবে 60টা রোগ কমপক্ষে। এখন সকল রোগের মা আমরা আগে জানতাম ডায়াবেটিস, এক অর্থে ঠিক, কিন্তু মূল অর্থে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন আমি যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে ম্যানেজ করে দিই, ইনশাআল্লাহ আমি অন্য রোগ থেকে খুব দ্রুত মুক্ত থাকতে পারবো।